আপনি যদি গত 2-3 বছরের কথা ভাবেন তাহলে আমরা টেস্টে যে এই বড় কিছু প্রথম করছি তা কিন্তু না। এই 2-3 বছরের মধ্যে এই সময় দুর্দান্ত একটা ব্যাপার ঘটাইছে, আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসছি টেস্টে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতছি। এখন তারপরেও আমি বলতেছি যে রিসেন্ট পাস্ট মানে গত 2-3 বছরের মধ্যে এই যে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা এই চিটাং টেস্টে যা করলাম, যা জিতলাম সেটা বলতেছি না, যা করলাম এটা একটা ইউনিক ব্যাপার। হ্যাঁ, দলটা জিম্বাবুয়ে মানে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোনো তুলনাই চলে না, যারা আয়ারল্যান্ড আফগানিস্তান এদের বিপক্ষে একেবারে যাচ্ছে তাইভাবে হেরে আসতেছে, এবং এই জিম্বাবুয়ের আসলে প্রতিরোধ করার কিচ্ছু নাই। তারপরেও এদের বিপক্ষে এই জয় না বলে আমি বলবো এই পারফরমেন্সটা খুব ইউনিক। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গত 2-3 বছরের মধ্যে এই প্রথম আমরা আমাদের ব্যাটসম্যানদের দেখলাম 400+ একটা ইনিংস খেলতে, যেটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। তার চেয়েও তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা বহুকাল পরে মানে 2022 সালের পরেই প্রথম আমাদের ওপেনিংয়ে একটা সেঞ্চুরি পার্টনারশিপ পেলাম, হোক সেটা প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এখন এটা কিভাবে পেলাম সেটা নিয়ে একটু কথা বলবো। সবচেয়ে বেশি কথা বলবো গত 4-5 বছর ধরে আমাদের টেস্টে, শুধু টেস্টে আমাদের সেরা অলরাউন্ডার হয়ে ওঠা মেহেদী হাসান মিরাজের সম্পর্কে। মিরাজ এই টেস্টেই নিজেকে একজন সত্যিকারের এলিট টেস্ট অলরাউন্ডার হিসাবে তৈরি করলেন এবং সেই তালিকায় চলে গেলেন। মিরাজকে নিয়ে একটু কথা বলবো। আর ওই যে বললাম যে কেন এই ব্যাপারগুলো ঘটলো, সেই জায়গাটায় দেখবেন আমি থামবে বিজর ছোট্ট একটা ছবি ইউজ করছি, যে বিজর ভূমিকাটা কি। সামান্য একটা রানের ইনিংস খেলছেন না, সেই ইনিংসটা কি করে এই পুরো ব্যাপারটায় প্রভাব ফেললো সেই জিনিসটা একটু বলবো আজকে। প্রথমে আমরা দেখি যে আসলে এই ইনিংসটা ঠিক কি চেঞ্জ হলো। আমরা বলতেছি যে গত যে 22-23 কি যদি আমরা ধরি, অ্যাকচুয়ালি ধরা উচিত 2020-এরও আগে থেকে। সেই সময় থেকে আমাদের টেস্টে টপ অর্ডারের কোনো পারফরমেন্স নাই। মাঝে মাঝে একটা ছুটকো ছাটকা ইনিংস সাদমানের কাছ থেকে, জয়ের কাছ থেকে আমরা পাইছি, একেবারে পাই নাই তা না, কিন্তু যেটা হয়েছে যে একটা প্রপার ব্যাটিং এই জিনিসটা আমরা পাচ্ছিলাম না। মানে পুরো জায়গাটা জুড়ে একটা সিনক্রোনাইজড ব্যাটিং হচ্ছিল না। তাহলে আমরা এই সময় কি করে পাকিস্তানের হারাইছি, এই সময় কি করে ওয়েস্ট ইন্ডিজের হারাইছি, আপনি স্কোর কার্ডগুলো দেখেন। বা এই সময় তো আমরা যদি আমরা আরো পিছায় যাই 2018-19 থেকে হিসাব করতে বসি, তাহলে আমরা দেখব যে আমরা এই সময় যতগুলো ম্যাচ জিতছি, বড় বড় ম্যাচ জিতছি, সেখানে মূলত দুটো ঘটনা ঘটছে। 5-6-7-এ এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে লিটন মিরাজ সঙ্গে মুশফিক, কখনো জাকের, আসলে সঙ্গে জাকের কখনো মুশফিক, এরকম একটা জায়গা থেকে আমরা অল্প কিছু রান পাইছি। ওই অন্তিম সময়ে এসে এই কয়জনের, এই লিটন বা মিরাজ যে কেউ একজন সেঞ্চুরি করছে, এই যেগুলো টেস্ট জিতছে আপনি দেখবেন এটা ঘটছেই, লিটন বা মিরাজ যে কেউ একটা বড় ইনিংস করছে। সঙ্গে ওই যে মুশফিক বা জাকের, ওরা একটা মাঝারি ইনিংস খেলছে। এই হচ্ছে আমাদের সম্বল, এই হচ্ছে আমাদের প্যাটার্ন, যে কারণে আমরা কিছু রান করতে পারছি। দেখেন এই জায়গায় আপনি রান করে মানে ওই শেষ দিকে যাদের রান করার কথা না, আপনি টেস্ট লাইন আপ যদি বোঝেন, টেস্ট লাইন আপে আপনার যদি মূল ব্যাটিং ভরসা হয় 6-7-8, তার মানে দেয়ার ইজ সামথিং রং। এইটার ভরসা আপনি চলতে পারবেন না দীর্ঘদিন। চললে বুঝতে হবে যে এটা মহাবিপদের কারণ হচ্ছে, আপনি একটা ভুল পথে হাঁটতেছেন। সেই জিনিসটাই আমাদের ঘটতেছিল। এর সঙ্গে আমাদের দুর্দান্ত বোলিং প্রদর্শনী, কখনো নাহিদ রানা, কখনো হাসান মাহমুদ, কখনো মিরাজ নিজে, বেশিরভাগ সময় মিরাজ নিজে। মিরাজ দুর্দান্ত বোলিং করে যাচ্ছে টেস্টে এই কয় বছর ধরে টানা। সাকিবরে যেহেতু আমরা ওইভাবে পাচ্ছি না, হ্যাঁ পাকিস্তান পর্যন্ত তো সাকিবও ছিল, সাকিব ভালো ভূমিকা রাখছে, একদম মিরাজি আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। আর দেশের মাটিতে হলে তাইজুল, দেশের মাটিতে তাইজুল ভূমিকা রাখতেছে। মানে আমাদের বোলাররা মূলত ম্যাচ জিতাচ্ছে। দেখেন নিয়ম তাই যে বোলাররা ম্যাচ জিতাবে, ব্যাটসম্যানরা ফাউন্ডেশন তৈরি করবে, কিন্তু আমরা উইদাউট ফাউন্ডেশন জিততেছিলাম। কেন হচ্ছিল এটা? মানে ফাউন্ডেশনটা হয় থেকে? ফাউন্ডেশন আপনার তখনই হবে যখন আপনি নিয়মিত ওপেনিং থেকে রান পাবেন। একেবারে পরিষ্কার, এখানে টু দ্য পয়েন্ট হচ্ছে ওপেনিং জুটি হইতে হবে। আমরা বলি যে টপ অর্ডারকে ফাউন্ডেশনের মূল রোল প্লে করতে হবে, মানে 1-2-3-4। কিন্তু এই জায়গাটা আমাদের বিরাট একটা ঘাটতি রয়ে গেছে। এখনো সেটা ঠিক হয়ে গেছে রাতারাতি এটা দাবি করার কোনো কারণ নাই, কিন্তু এই ম্যাচটা একটা এক্সাম্পল
যে একটা ভালো ওপেনিং পার্টনারশিপ হইলে বা টপ অর্ডার থেকে একটু রান আসলে আসলে কি হতে পারে। দেখেন আমরা 2022 সালের পরে এ পর্যন্ত একটাও 100+ রানের পার্টনারশিপ পাই না এই ওপেনিংয়ে, এবং এইটাই হচ্ছে মূল কারণ। আপনাকে 1 2 3 4 যে ফাউন্ডেশনটা গড়ে দিবে, এটা মূল কাজটা করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে ওপেনারদের। হ্যাঁ, প্রতিদিন আপনারা একবার প্রতি ইনিংসে ওপেনার 100+ পার্টনারশিপ করবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা 150-200 রানের পার্টনারশিপ করবে, এটাই স্বাভাবিক। আপনি টেস্টের ইতিহাস ঘুঁটে দেখেন, বেশিরভাগ টেস্টে বেশিরভাগ দল যারা দাপুটে পারফরমেন্স করে তাদের ওপেনাররা সেঞ্চুরি করে আসে মিনিমাম, এটা একদম মিনিমাম রিকোয়ারমেন্ট। আর টেস্টে তো এখান থেকে আপনি ট্রিপল সেঞ্চুরি পাবেন, ডাবল সেঞ্চুরি পাবেন। ডাবল সেঞ্চুরি ট্রিপল তো আমরা এখনো করতেই পারি নাই। ডাবলটাও আমরা খুব রেগুলার না, যারা করে তারা পরের দিকে নেমে করে, ফলে আমাদের আসলে ব্যাপারটা হয় না। যেটুকু যাও হচ্ছিল সেটার একটা কারণ হচ্ছে তামিম ইকবাল। তামিম ইকবাল এক এন্ডে আমাদের একটা টেস্টে সলিড স্টার্ট এনে দিচ্ছিল তার ক্যারিয়ার ধরে। তামিম পুরায় আসলো, এবং তার পার্টনার হিসেবে ওই সময় যে যখন খেলছে, একটা জিনিস খেয়াল করবেন, এক এন্ডে যখন সলিড কেউ থাকে তখন অন্য এন্ডে কিন্তু সাদমান রান পায়। সাদমান কিন্তু আকাশ থেকে পড়ে নাই, সাদমান কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিজেরা প্রুভ করে টেস্ট দলে আসছিল, এবং সে দারুণ রান করতে পারে। দেশের বাইরে ওর অ্যাভারেজ দেশের চেয়ে ভালো, এত সুন্দর ব্যাট করে, টেকনিক্যালি খুব ভালো, ও রান করার যোগ্যতা রাখে। মুশকিল হচ্ছে তামিম যাওয়ার পরে আমাদের নির্বাচকরা একটা অদ্ভুত লাইনে হাঁটা শুরু করলেন। নির্বাচকরা এক্ষেত্রে যেটা করলেন যে জয় এবং জাকিরকে সিলেক্ট করলেন, দুজনই ভালো ব্যাটসম্যান। জয় তো আমি তারে খুবই হাইলি রেট করি, এবং আমি বিশ্বাস করি যে আমাদের যে 2020 বিশ্বকাপ ব্যাচ, আন্ডার 19 বিশ্বকাপ ব্যাচ, এই ব্যাচের ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান হচ্ছে জয়। কিন্তু মুশকিল হচ্ছে দেখেন, ওই যে টেস্টে প্রথম ডাক পেল চিটাগাংয়ে, এরপরে ও একটা সেঞ্চুরি করে ফেললো। এর আগ পর্যন্ত কিন্তু জীবনে কোনো ফরম্যাটে কোথাও ওপেন করে নাই। ও চিরকাল হচ্ছে 4-5-এ খেলে আসছে, মানে সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান। ওর মিডল অর্ডারশিপের মধ্যে কোনো নাই যে আমি মাঝে মাঝে নিচেও ব্যাট করি, মাঝে মাঝে ওপেনও করি। এই পার্থক্যটা আমরা যতদিন বুঝতে না পারবো যে নতুন বল, একদম নতুন বল খেলা আর 4-5-এ ব্যাট করা, এটার মধ্যে যে কত বড় পার্থক্য। আমাদের এখন তো নির্বাচকরা নিজেরা ক্রিকেট খেলছেন, তারপরেও কেন বোঝেন না আমরা বুঝি না। মানে যে কোনো ধরনের কন্ডিশনে যে কোনো উইকেটে চকচকে নতুন বলের বিহেভিয়ার এক ধরনের, আর আপনি 4-5 নম্বরে যখন যাবেন সেটা যদি 2 ওভার পরেও যান। অনেকে এখানে দেখি আমি মানে ফেসবুকে আর্গু করেন, ফেসবুকের এসব আর্গু আমি বুঝতে পারি, কারণ এটা তো আমার মতোই কখনো ওই শাইনিং বল দেখেনি নাই, শাইনিং বলের ক্যারেক্টারটাই জানেন না। আর সাইকোলজিক্যাল একটা এফেক্টও আছে যে শুরুতে ব্যাটিং করার ব্যাপারটা, শাইনিং বল 2 ওভার পরেই ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে। এটা অনেকে বলে যে 2 ওভার পরেই তো আমাদের 4-5 নাম্বারের যাওয়া লাগে, তো 4-5-এ ব্যাট করা আর ওপেন করার মধ্যে পার্থক্য কি? ভাই পার্থক্য আসমান আর জমিনের চেয়েও বিশাল। এটা আপনি বুঝবেন তখনই যখন আপনি শাইনিং বলটা একবার অন্তত হাতে নিয়ে দেখতে পারবেন। শাইনিং বল মানে একেবারে চকচকে নতুন বল, এটা পরে একটু মুভ করবেই। আপনি এই যে পিচের রাস্তায় বল করেন তাও মুভ করবে, ওটা বলের কারণেই মুভ করবে, কোনো কন্ডিশন কিচ্ছুর দরকার নাই। মুভমেন্টও বাদ দেন, সাইকোলজিক্যালি বিশাল একটা ব্যাপার আছে। ইনিংস শুরু করতেছেন, এমফি থিয়েটারে যাচ্ছেন, আপনি এমফি থিয়েটারে গিয়ে মাঝখানে দাঁড়াচ্ছেন, যে সবাই কলোসিয়ামের মতো আপনার দিকে তাকায় আছে, ওর মধ্যে দাঁড়ায় আপনাকে যুদ্ধটা শুরু করতে হবে। এইটা ছেলে খেলা না। আপনি 4-5 নাম্বারে ব্যাট করা হচ্ছে অন্য সাইকোলজির ব্যাপার, দুইটা সাইকোলজিক্যাল গ্রুমিং আলাদা হয়। সেই জায়গায় আমাদের দেশে কি ওপেনার ছিল না? যারা ছোটবেলা থেকে ওপেন করে আসছে, যারা ছোটবেলা থেকে ইনিংস ওপেন করে, ওদের ভিতরে ওই জিনিসগুলো ইনহেরিটেন্ট ভাবে ঢুকে থাকে, জানে যে ভাই আমার কাজ হচ্ছে শুরুতে যাওয়া, গিয়ে বলে শাইনিং থাকবে, একটু মুভ করবো, এটা যেমনি তেমনি হোক সামলাইতে হবে, যদি কোয়ালিটি না থাকে যেমনি তেমনি হোক সামলাইতে হবে, এবং আমার এই প্রেশারটা নিতে হবে। খালি স্টেডিয়ামের একটা প্রেশার আছে, বলবেন যে দর্শক হয় 8 জন, টিকিট বিক্রি হয়েছে 8টা, ওই 8 জন দর্শকেরও প্রেশার আছে, এটা বুঝবেন। একদিন বেড়াতে বেড়াতে খালি স্টেডিয়ামের 22 গজে গিয়ে দাঁড়ায় দেখবেন যে কেমন একটা অসহায় ফিল হয়। যাই হোক, এসব সাইকোলজিক্যাল অনেক ব্যাপার আছে, যে কারণে কখনো টেস্টে মেকশিফট ওপেনার চলে না। টেস্ট হচ্ছে পুরোপুরি স্পেশালিস্টদের খেলা। সেখানে আপনি সাদমানকে একেন্ডে রেখে দিলেন, সাদমান কখনো ইনিংস বিল্ড করার জন্য পার্টনার পাচ্ছে না, ফলে এই বেচারাও যাচ্ছে তাই পারফরমেন্স করতেছে, আমরা এদিকে চিৎকার করতেছি যে একটা ওপেনার নাও। সেটা যেহেতু বিজয় ইনফর্ম ছিল, বিজয়কেই নেওয়ার কথা বলতেছে। এইখানে আসেন বিজয়ের রোলটা। বিজয় যে ব্যাটিং করছে, এটা দেখতে মোটেও সুন্দর ছিল না, আমার খুবই অস্বস্তি লাগছে দেখতেও।
সে খুব শেকি ছিল, বলে বারবার বিট হচ্ছিল, বিশেষ করে পেস বলে ও যে ওভারটা আউট হলো ওই ওভারটাই ক্রিকেট ফর কমেন্টেটর বলতেছিল যে সে একদম মানে যে কোনো সময় আউট হয়ে যাবে এরকম একটা অবস্থা, কারণ ও পেস মানে বিট হচ্ছে। কিন্তু বিজয় তাহলে কি উপকারটা করলো? ওই যে বললাম জাত ওপেনার, সে গত 15 বছর ধরে বিভিন্ন ফরম্যাটে ওপেন করেই যাচ্ছে, ওপেন করেই যাচ্ছে। একটা জাত ওপেনারের সুবিধা হচ্ছে সে জানে যে জীবন দিয়ে হলো পার্টনারশিপ করতে হবে। যেহেতু সাদমান সুন্দর ব্যাট করতেছে, প্রত্যেকটা বল তার ব্যাটে আসতেছে, সাদমান ওয়াজ কোয়াইট বিউটিফুল, কোয়াইট বিউটিফুল, আমার দেখে খুব সুন্দর লাগছে। বহুকাল পরে সাদমানের ব্যাটিং কিন্তু তামিমের মতো, এইটা খেয়াল করছেন কি না? একেবারে তামিমের মতো ব্যাটিং ওর। এবং ওরে মানে একেবারে শুরুতে ও যখন আসলো তখন আমি খুব কনফিউজড হয়ে যেতাম, তামিম আর সাদমান ওপেন করলে যে কোনটা তামিম কোনটা সাদমান। এবং তখন তো আমি আমার চশমা পাওয়ার মানে আমি চশমা ইউজই করতাম না খুব খুব বেশি বোধ হয় তখন। তো আমার খুব মুশকিল হতো। আমরা যারা প্রেস বক্সে খেলা দেখি, এটা একদিন আপনাদের বলবো, তাদের কিন্তু কিছু ট্রিক্স আছে। প্রেস বক্স থেকে কিন্তু কোনো খেলোয়াড়ের মুখ দেখা যায় না। আমরা খেলোয়াড় চিনি কিভাবে জানেন? আমরা খেলোয়াড় চিনি হচ্ছে অ্যাটিচিউড দিয়ে। প্রত্যেক খেলোয়াড়ের আলাদা আলাদা অ্যাটিচিউড আছে এবং এটা সব সাংবাদিক জানে যে কোন খেলোয়াড়ের ফিজিক্যাল অ্যাটিচিউড কেমন। ও এই জায়গাটা একটা বিরাট ভেজাল করে ফেলতো সাদমান। আর সাদমান আর তামিমের সব কিছু একরকম, উইকেটে হাঁটা, হেলমেট ঠিক করা, ফলে খুব বুঝতে মুশকিল হতো। যাই হোক, সাদমান কালকে বিউটিফুল ইনিংস খেলছে। সেই ইনিংসটা খেলতে পারছে কারণ সে দেখতেছে বিজয় ভাই আছে ওই পাশে, বিজয় ভাই জীবন দিয়ে দিচ্ছে, বিজয় ভাই যে কোনো মূল্যে আমাদের পার্টনারশিপ করবে। এই যে পার্টনারশিপ, এই পার্টনারশিপ আমাদেরকে 3 বছর পরে একটা 100 রানের পার্টনারশিপ এনে দিল। এরপরে যেটা হলো, এটার ফলে আমাদের একটা কনফিডেন্স তৈরি হলো। আমরা দেখলাম 5 নম্বরের আগ পর্যন্তই ছোট 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 হলেও রান আসছে। এন্ড অফ দি ডে মিরাজ আবার সে স্বরূপে আসলো, ওখানে গিয়ে একটা সেঞ্চুরি করলো। মিরাজের এই জিনিসটা নিয়ে রীতিমতো আলাদা গবেষণা হওয়া উচিত যে সে লোয়ার অর্ডারদেরকে নিয়ে কি সুন্দর ব্যাট করে। মিরাজের ব্যাটিং নিয়ে আর কি বলবো, এই ছেলেটা তো মূলত ছিল ব্যাটিং অলরাউন্ডার, বহুবার বোধহয় বলছি। সেখান থেকে তারে বানালো কোচরা বোলার, সে ওইটুকু সুযোগের মধ্যে যতটা পারে ব্যাটে সার্ভিস দিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা বড় কৃতিত্ব হচ্ছে যে সে টেইল অর্ডারদের নিয়ে ব্যাট করতেছে। আমাদের দেশের অন্যান্য ব্যাটসম্যানের একটা বড় প্রবণতা হচ্ছে টেইলকে নিয়ে কিভাবে ব্যাট করতে হয় এটা ঠিক না জানা, মানে বারবার টেইলকে ফ্রন্টে ঠেলে দেয়। ধরেন তানজিম সাকিবকে নিয়ে ব্যাট করতেছে, তানজিম সাকিবই পুরো ওভার স্ট্রাইক পাচ্ছে। যদিও কালকে তানজিম সাকিব যে ব্যাটিং করছে এটা আনবিলিভেবল, এটা আনবিলিভেবল। কিভাবে সম্ভব হলো? একটা জিনিস যে ওই যে 2020 ব্যাচের কথা আমি বলি, 2020 ব্যাচের একটা বড় ব্যাপার হচ্ছে যে ওদের সবাই সবকিছু শিখছে। যে একদম জেনুইন বোলার তানজিম সাকিব তো একদম জেনুইন 9-10 নাম্বার ব্যাটসম্যান, তারপরেও ওরা ব্যাটিংটা শিখছে এবং সেটা কালকে বোঝা গেল। দেখেন ও কিন্তু বেশিরভাগ রান দৌড়াই নিচ্ছে, মানে সিঙ্গেল ডাবলসের উপরেই নিচ্ছে। খুব সুন্দর কাজ হচ্ছে। আমাদের মিরাজরে নিয়ে একটু আলাদা করে বলা দরকার। আমি আশা করতেছি যে মিরাজরে নিয়ে একটা পুরো কন্টেন্ট করব। অনেকের মধ্যে একটা বোঝাবুঝির সমস্যা আছে যে আমি নিজেই কিন্তু বলি যে মিরাজ টি20তে চলে না। আমি নিজেই কিন্তু মিরাজকেই বলি যে দরকার হয়, মানে সামনাসামনি তো আর বলি না, এই কন্টেন্টে বলি যে কোনো মূল্যে ওয়ানডেতে নিজেকে উঁচু করেন, নিজের পারফরমেন্সটা বেটার করেন, নিজের কোয়ালিটি স্কিল বাড়ান, তা না হলে ওয়ানডেতেও আপনার টেকা কঠিন হবে। আবার সেই আমি বলতেছি যে মিরাজ সাকিব পরবর্তী যুগ তো বটেই, সাকিব যুগ হিসাব করলেও আমাদের গ্রেটেস্ট অলরাউন্ডারদের একজন হয়ে উঠছে এবং সেটা খুব কম সুযোগ পেয়ে হয়ে উঠছে। দেখেন সাকিবের সঙ্গে যদি আপনি মিরাজকে তুলনা করেন, এই তুলনা কোনোভাবেই করা উচিত না, এই তুলনা করাটা রীতিমতো ক্রাইম। তারপরেও অনেক ক্ষেত্রে তো চলে আসতেছে তুলনা। আমি শুধু টেস্টে মিরাজকে গুরুত্বপূর্ণ মনে করি। বাকি দুই ফরম্যাটে টি20তে আমি মনে করি সে ডেভেলপ করেও পারবে না, আর ওয়ানডেতে যদি পারতে হয়, যদি টিকতে হয় তাকে অনেক ডেভেলপ করতে হবে, নতুবা মোসাদ্দেকের কাছেই সে জায়গা হারাবে, মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে, বাকিদের কথা বাদ দিলাম। কিন্তু টেস্টের মিরাজ অন্য লেভেল, টেস্টের মিরাজ অন্য লেভেলে। কেন? এবং কেন বলতেছি যে সে খুব কম সুবিধা পেয়ে ওই যে সাকিবের সঙ্গে তুলনা করেন। দেখেন ব্যাটসম্যান সাকিব টেস্টে 5-6 নম্বরে সুযোগ পাইছে। সাকিব তার ক্যারিয়ারের শুরু থেকে যে নেম ফেম প্রিভিলেজ পাইছে সেটা তার পাওয়া উচিত। সেটার ফলে সে যেমন একসময় দাবি করলো যে আমাকে 3 নম্বরে খেলতে দিতে হবে ওয়ানডেতে, সেটা ফলও সে দেখালো, বিশ্বকাপে গিয়ে বিশ্বকাপ আয় দিয়ে আসলো। এবং সে যদি চাইতো যে না আমি টেস্টে ওপেন করবো, তাও কিন্তু তাকে কেউ আটকাতো না, আটকানোর সাহস নেই। আবার সে যখন বোলিং করছে টেস্টে, সে তখন কিন্তু মূল বোলার হিসেবে বল করছে, নতুন বলেও বল করছে। মিরাজ তো টেস্টে এই ফ্যাসিলিটিস কখনো পায় নাই। এই কদিন আগেও সে 8 নম্বরে ব্যাট করতো,
ইদানিং 7 নম্বরে উঠছে। অ্যান্ড সে যদি বলে, সে ব্যাটে বলতেছে যে আমি বারবার সেঞ্চুরি করতেছি এখানে, এখন তার কথা কে শুনবে? শোনার মতো অবস্থা কেন যেন তৈরি হয় নাই। ফলে সে খুব আনপ্রিভিলেজড অবস্থায় টেস্টে লিজেন্ডদের পর্যায়ে চলে গেছে। কিভাবে গেছে? এই যে দেখেন, এই টেস্টেই সে তার ডাবল পূর্ণ করলো, মানে ডাবল অফ ডাবলস। 2000 রান পূর্ণ হয়েছে তার, এবং একই সঙ্গে 200 উইকেট পূর্ণ হয়েছে। মাত্র 2 টেস্টে সে 15 উইকেট তুলে নিচ্ছে, এবং এর সঙ্গে একটা সেঞ্চুরি। কি অবিশ্বাস্য একটা সিরিজ কাটালো। প্রত্যেক সিরিজেই ও এরকম অবিশ্বাস্য কাটায় টেস্ট সিরিজগুলো, কি অসাধারণ। এবং আপনি দেখেন এখানে সে সাকিবকে পিছনে ফেলে দিছে দ্রুততম ডাবলের দিক থেকে। সাকিবের টোটাল অ্যাচিভমেন্ট অনেক বড়, ওই জায়গাটায় যেতে মিরাজের সময় লাগবে, কিন্তু মিরাজের সামনে স্টিল 5-7 বছর সময় আছে। সে চাইলে সাকিবের টোটাল অ্যাচিভমেন্টকে ছাড়ায় যেতে পারে, কিন্তু এছাড়াও সাকিবের অনেক অনেক ধরনের রেকর্ড আছে টেস্টে। ফলে এই শুধু ডাবল দিয়ে সাকিব আর মিরাজে এক করে ফেলেন না, কিন্তু এটা সত্যি যে সে ওখানে খুব মানে ছোট্ট একটা তালিকায় ঢুকে গেছে, যে তালিকায় পৃথিবীর সর্বকালের সেরা সব অলরাউন্ডাররা আছেন, যারা খুব কম টেস্টে এই ডাবলগুলো অর্জন করছেন, ডাবল অফ ডাবলস অর্জন করছেন। ফলে মিরাজকে আপাতত আমরা একজন এলিট অলরাউন্ডার বলতে পারি টেস্টের, এবং মিরাজ তার এই এলিটনেসটা টেস্টে ধরে রাখবেই। ওকে আমি যতদূর চিনি, ওর খেলার যে স্টাইল, টেস্টে ওকে কেউ আটকাইতে পারবে না, এবং টেস্টে ওর স্কিল নিয়ে কোনো প্রশ্নও নাই। কিন্তু আমি পার্সোনালি দুটো জিনিস চাই। একটা মিরাজের কাছ থেকেই চাই যে মিরাজ, আপনার স্কিল সেট আছে, আমি বুঝতেছি লাল বলে আপনি সেই স্কিল সেটটা সর্বোচ্চ প্রয়োগ করতেছেন, সাদা বলেও স্কিল সেট আছে, 2-3 বছর আগেও তো আমরা দেখছি আছে। সেই জিনিসটা হারাইলেন কেন? বা এখন ক্রিকেটে কি কি চেঞ্জ আসলো যেখানে আপনার আগের স্কিল সেটটা চলতেছে না? আপনার মতো প্রতিভাবান মানুষ, আপনার এটা বুঝতে সময় লাগার কথা না। জাস্ট স্কিল সেটটারে একটু চেঞ্জ করেন, সাদা বলে আপনি 50 ওভার সাদা বললে আপনি এখনো আগের চেয়ে কার্যকর হবেন। মানে এই যে প্রশ্নটা উঠতেছে না, আমাদের দেশে তো প্রশ্ন করাও এক ধরনের পাপ, যে প্রশ্ন তোলা যাবে না। মিরাজ এতদিন পারফরমেন্স করে আসছে, বা আমাদের টেস্টে সেরা পারফর্মার, মিরাজের ওয়ানডে নিয়ে কেন প্রশ্ন করব? আপনার খাতিরে এই প্রশ্নটা করতে হবে, আপনাকে আরো বড় জায়গায় দেখার জন্য করতে হবে, না তো 2 দিন পরে বিনা নোটিশে বাদ পড়ে যাবেন। আপনার যে ওয়ানডে পারফরমেন্স, বিনা নোটিশে আপনি বাদ পড়ে যাবেন। সেটার জন্য আপনার খুব বেশি কিছু করতে হবে না। মূলত ব্যাটিংটা পরের কথা, আপনার ব্যাটিং ওখানে চলবে, সেটার জন্য বেশি কিছু করতে হবে না। লাক হয়তো আপনাকে সাপোর্ট করতেছে না, ব্যাটিংটা ওর ব্যাপার না। কিন্তু ওয়ানডে দলে আপনি কিন্তু খেলেন 1 নাম্বার স্পিনারের ভূমিকায়। 1 নাম্বার স্পিনারের মূল ভূমিকা কি? মিডিল ওভারে প্রতিপক্ষকে সামলানো এবং কাঁপায় দেওয়া। সে কাজটা আপনাকে দিয়ে হচ্ছে না। আপনার যে লেন্থে বল করতেছেন, যে লাইনে বল করতেছেন, এবং যেভাবে টার্ন পাচ্ছেন না একদমই লাল বলে, এইটা আপনাকে বিপদে ফেলতে যাচ্ছে। ফলে এই জায়গাটা ডেভেলপ করা আপনার কোনো ঘটনাই না, আমি সেটা আশা করি। তবে আমি আশা করি আমূল না বদলালে আপনার টি-20তে ডাকা উচিত না। যাই হোক, একটা লোক ওয়ানডে এবং টেস্ট খেলেই, শুধু টেস্ট খেলেই একটা লোক গ্রেট হইতে পারে, এই জায়গাটায় আমরা প্রায় দেখি মুমিনুল বা তাইজুল নিজেদেরকে একটু ইনফিনিটি কমপ্লেক্সে ভোগেন, যে তারা আমাদের টেস্ট গ্রেট, কিন্তু তাদেরকে আমরা কেন ওভার রেট করি না? আরে ভাই, ও আমি তো করি, আমি তো রেট করি, আমি তো মুমিনুলরে বাংলাদেশের বেস্ট এবার সম্পদদের একজন মনে করি। শুধু টেস্ট খেলেও মানুষ তো গ্রেট হয়, সেই জন্য বোর্ডকে একটু টাকা পয়সা বাড়াইতে হবে। যাই হোক, মিরাজের ক্ষেত্রে আরেকটা করণীয় আছে, সেটা আমাদের ম্যানেজমেন্টের, আমাদের কোচ ক্যাপ্টেন এদের। সেটা হচ্ছে মিরাজকে আরেকটু প্রমোশন দেওয়া। আপনারা 8 থেকে 7-এ তুলছেন, এটাও যথেষ্ট না। মিরাজের যে ব্যাটিং ক্যাপাবিলিটি, তার মিনিমাম 6-এ ব্যাট করা উচিত, এবং মিরাজ চিরকাল 5-6-এরই ব্যাটসম্যান। সেই জায়গাটায় আপনি যদি তাকে মিনিমাম 6 দিতে না পারেন, এটা তার প্রতি ইনজাস্টিস হবে এবং খুবই বাজে ব্যাপার হবে। একটা গ্রেট অলরাউন্ডার, এই সময়ের একটা ভালো অলরাউন্ডার, সে ব্যাটিংয়ের জায়গা পায় না, এটা হইতে পারে না। কারণ আপনি আমারে কোশ্চেন করবেন, এত ব্যাখ্যা আজকে না দেই, কারণ কন্টেন্ট এমনিতেই লম্বা হয়ে গেছে, যে মিরাজরে 6-এ পাঠাইলে ব্যাটিং অর্ডারটা কি দাঁড়াবে। আপনি আমারে কোশ্চেন করবেন যে মিরাজরে 6-এ পাঠাইলে ব্যাটিং অর্ডারটা কি দাঁড়াবে। এখন কারে বাদ দিতে হবে, কে ঢুকবে, যেমন লিটন তো ইনজুরি মুক্ত হলেই তো ঢুকবে, ও তখন কে বাদ পড়বে না পড়বে, এই ইকুয়েশন অনেকদিন পরে গ্রামে আসছে, আমার মুখ দিয়ে বলেন না। আপনি ভাবেন যে 11-এ মানে এই মুহূর্তে বাদ দেয়া কারের দরকার, তাহলে বাদ দিলেই সব মিলে যায়, ব্যাটিং অর্ডার মিলে যাবে, লিটন ঢুকে যাবে স্কোয়াডে, সবই মিলে যাবে। এটা আপনাদের জন্য আজকে কুইজ থাকলো। আমি তো জীবনে কোনোদিন কুইজ দিলাম না কোনো কন্টেন্টে, আজকে কুইজ দিলাম যে দেখেন কারে বাদ দিয়ে ব্যাটিং অর্ডার সুন্দর হয় এবং মিরাজ একটু প্রমোশন পায়। সবাই ভালো থাকবেন। আমাদের এইরকম ইনিংস জিম্বাবুয়ে বলে ছোট করবেন না, এই জিনিসটা প্র্যাকটিসের ব্যাপার। 2 দিন পরে আমাদের বড় দলের বিপক্ষে লাগবে, এরকম ইনিংস নিয়মিত হতে থাক। নিয়মিত আমরা 400+ ইনিংস খেলি এবং প্রপার টপ অর্ডার ব্যাটিংটা দেখতে চাই। সেটা বিজয়ী হতে হবে এমন কোনো কথা নাই। আর বিজয়ের ক্ষেত্রে আমার ধারণা বিজয় দ্রুত নেক্সট 2-3 টেস্টের মধ্যে দেখবেন একবারে স্বরূপে চলে আসে। এই পেস নিয়ে সে কি
কাপাকাপি শেয়ার করবে না। সবার জন্য শুভেচ্ছা। এই জিনিস রেগুলার দেখতে চাই। সবাই ভালো থাকবেন।